অধ্যাপক অনুরাধা রায়। তার বলার বিষয় হচ্ছে গভীর ইতিহাসের অবগাহন। আমি অনুষ্ঠানের শুরুতে মঞ্চে ডেকে নেব পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ঐন্দ্রিলা সরকার এবং আজকে যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি অধ্যাপক অনুরাধা রায়। আমরা অনুষ্ঠানের শুরুতে বরণ করে নেব আজকের বক্তা অধ্যাপক অনুরাধা রায়কে। বরণ করবেন শুভজিৎ সরকার। এবার আমরা বরণ করে নেব ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ঐন্দ্রিলা সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেবেন ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক ঐন্দ্রিলা সরকার। Good evening, everyone. Welcome to Presidency University. On behalf of the Department of History, I welcome you to the annual Sushoma Chandra Memorial Lecture 2025. Welcome to you, Professor Rai and Professor Bondyopadhyay. Since we are a little behind schedule, I would give up the mic at this point. Please. ধন্যবাদ ম্যাডাম। এবারে আজকের অনুষ্ঠানের যিনি সভা পরিচালনা করবেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আজকে সভা পরিচালনার জন্য আমি ওনার হাতে মাইক হস্তান্তর করছি। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি হিসাবে আপনাদের এই যে নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে তাতে আমার স্বাক্ষর আছে, সুতরাং আমি সবাইকে নিমন্ত্রণ করেছি। কিন্তু আর একটা অতিরিক্ত দায়িত্ব থাকছে, সেটা হচ্ছে যে সভাপতিত্ব করা এবং এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে জবে থেকে অনুরাধা চর্চা করছেন তবে থেকেই ওর সঙ্গে আমার নানারকমভাবে কমিউনিকেশন হয়ে এসেছে এবং আপনারা শুনে হয়তো অনেক আনন্দিত হবেন যে গত বছর আমাদের যে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের বার্ষিক অধিবেশন হয়েছিল সেখানেও যে মূল সভাপতির ভাষণের বিষয়বস্তু ছিল এই কম বেশি গভীর ইতিহাস। এখন গভীর ইতিহাসটা কতটা গভীর এবং তার শাখা প্রশাখা কতদূর বিস্তৃত সেটা একটু পরেই আপনারা অনুরাধার কাছ থেকে জানতে পারবেন। কিন্তু অবগাহন খুবই দুঃসাধ্য বিষয়, এটা আমি বুঝতে পারি। এবং একটা জিনিস সবসময় মনে হয় যে গভীর ইতিহাসটা যে এতটা বড় সেটা অনেক সময় আমরা যারা ইতিহাসের ছাত্র আছি তারা অনেক সময় বুঝতে পারি না। এই গভীর ইতিহাসটা ওই জিওলজিক্যাল হিস্ট্রির একটা পার্ট, কিন্তু সেটা যথেষ্ট রকমভাবে বিস্তৃত এবং তার মধ্যে আমরা যে ইতিহাসের চর্চা করি সেই ইতিহাসটা তো মোর অরলেস রেকর্ডেড হিস্ট্রি নিয়ে, সেটা 10-11 হাজার বছরের বেশি নিয়ে যাওয়া যায় না। কিন্তু এই গভীর ইতিহাসে অনেক অনেক কাল আগেকার সময় নিয়ে যাবেন এবং তার শাখা প্রশাখা যে কত
বিস্তৃত, আজকেও যেটা প্রভাবিত করতে পারে সেটা বলবেন। আমার শুধু একটা কথাই মনে পড়ছে যে বেশ কিছুদিন আগে কোনো একটা সভায় আমি গিয়েছিলাম, সেখানে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে আলোচনা করা হচ্ছিল এবং সেখানে বলা হচ্ছিল যে এই যারা ইন্টারন্যাশনাল রিলেশনসের কথা আলোচনা করেন সেই ইতিহাসটা আমাদের কাছে 15 বছর খুব লং টাইম, 15 ইয়ার্স। আর আমরা যারা আধুনিক ইতিহাস করি তাদের কাছে 50-100 বছরের উপরে গেলেই লং টাইম, অর্থাৎ বৃহৎ দীর্ঘকালের ইতিহাস। কিন্তু এটা গভীর এবং দীর্ঘকালের ইতিহাস। সুতরাং এই নয় যে অন্য ইতিহাসটা গভীর নয়, কিন্তু এখানে গভীর বোধহয় কালের মাপে করা হয়েছে, কম বেশি, হ্যাঁ, মেথোডোলজির দিক থেকেও করা হয়েছে। সুতরাং সেটা একটা নতুন জায়গা আমাদের নিয়ে যাবেন অনুরাধা। এবং আমি খুব খুশি যে এখানে এসে, এবারে বিশেষত প্রত্যেকবারই আসে আমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে আছেন, বিভাগীয় প্রধান হয়ে আছেন, তারা প্রত্যেকেই আমাদের স্বাগত ভাষণ দেন। কিন্তু ঐন্দ্রিলা আমাদের ছাত্রী, সে যখন স্বাগত করছে আমার খুব ভালো লাগলো। এই কথা বলেই আমি অনুরাধাকে এবং এরপরে আমরা একটু যদি মনে করেন সকলে একটু আলোচনাও হতে পারে, যদি মনে করেন আলোচনার সময় একটু পরে দেখা। সকলকে নমস্কার, অভিবাদন। বন্ধুজনদের মুখ দেখতে পাচ্ছি সামনেই, অনেক শ্রদ্ধাভাজন স্নেহভাজন সবাই আছেন। সকলকে ধন্যবাদ আসার জন্য। যে বিষয়টা নিয়ে বলবো আমার খুব প্রিয় বিষয়, সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো ভেবে খুবই ভালো লাগছে। আর অবশ্যই খুব ধন্যবাদ পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আর প্রেসিডেন্সি কলেজকে এই অত্যন্ত সম্মানপ্রদ বক্তৃতার আমন্ত্রণের জন্য। প্রেসিডেন্সি কলেজ আমারও কলেজ। এখানে 50 বছর আগে আমার ইতিহাস চর্চার হাতে খড়ি, এবং সেই প্রসঙ্গে অনিবার্যভাবে যার কথা মনে পড়ছে অধ্যাপক রজনীকান্ত রায়, তাকে স্মরণ করেই কিন্তু শুরু করলাম। আমি জানি আজকে আরেক স্টলওয়ার্ডকে স্মরণ করার দিন। দুজন কিন্তু একই পরম্পরার, ওই একই পরম্পরায় অধ্যাপক সরকার, প্রসেনজিৎ দাশগুপ্ত হয়ে রজত রায়। অধ্যাপক সুশোভন সরকার আমার শিক্ষকদের শিক্ষক বলা যায়। আমার প্রজন্মের আমরা যেটুকু যা ইতিহাস চর্চা করেছি বা মনন আর মূল্যবোধের দিক থেকে যা হয়ে উঠতে পেরেছি, তার পটভূমিতে তিনি পরোক্ষভাবে হলেও আছেন। তো কাজেই আরেকটা কথা বোধহয় এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে তার পুত্র সুমিত সরকার আমার প্রত্যক্ষ শিক্ষক, অত্যন্ত প্রিয় শিক্ষক। তো এই ঋণ স্বীকারটুকু আজকে এই সুযোগে পড়ে নিলাম। অধ্যাপক সরকারের পরিবারের কিছু চিঠি, অনেক চিঠি দেখার সুযোগ হয়েছিল আমার কিছুদিন আগে, দেখা এবং সম্পাদনা করা। তো সেখানে অনেকগুলো চিঠি ছিল উনি ওর স্ত্রীকে লিখেছেন বিয়ের আগে এবং পরে। তো সেই চিঠিগুলি থেকে খুব রোম্যান্টিক, উদার হৃদয়, বন্ধুবৎসল এক ব্যক্তির ছবি ফুটে ওঠে। এখন অধ্যাপক সরকার, আচ্ছা, আরেকটা জিনিসও খুব দৃষ্টি আকর্ষণ করে আমার, যে চেনা পরিচিত লোকজনদের চরিত্র বিশ্লেষণ করেছিলেন তিনি ওই চিঠিগুলিতে খুব দক্ষতার সঙ্গে। তো আমরা তো অধ্যাপক সরকারকে ইতিহাসে বস্তুবাদী বিশ্লেষণের পথিকৃৎ হিসেবে জানি। তো তার এই আরেকটি দিক, তার রোম্যান্টিকতা, তার হৃদয়বত্তা, মানব প্রকৃতিতে, মানব চরিত্রে তার আগ্রহ, এইটা আমাকে খুব আকর্ষণ করেছিল। এখন এই যে কথাগুলো বললাম, এগুলো অধ্যাপক সরকারকে শ্রদ্ধা নিবেদন শুধু নয়, এগুলো আজকে এই বক্তৃতার ভিত্তিভূমিও বটে। আজকে তো বিষয়টা গভীর ইতিহাস, তো আমি দুটো রাস্তা ধরে এই গভীর ইতিহাসে এসে পৌঁছেছি। একটা হলো মার্ক্সবাদের রাস্তা, মার্ক্সবাদে আগ্রহ, বিশ্বাস খানিকটা, আর আরেকটা হলো ইতিহাস চর্চার রাস্তা। তো আমরা জানি এই দুটো রাস্তা একটা সময় মিলে গিয়েছিল আমাদের এখানে। অধ্যাপক সরকারেরই দস্যু ছাত্রদের ইতিহাস আর সমাজবিদ্যা চর্চায় মার্ক্সবাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সত্যি কথা বলতে কি আমিও তার আওতায় অনেকদিন পর্যন্ত ছিলাম। তো আমি আগে মার্ক্সবাদের রাস্তাটা নিয়ে একটু বলবো, কিভাবে মার্ক্সবাদী রাস্তায় আমি গভীর ইতিহাসে এসে পৌঁছলাম, তারপরে আমি ইতিহাস চর্চার দিকটা খুব সংক্ষেপে বলবো। আচ্ছা, আমি একটা পেন ড্রাইভ ছিল এখানে,
আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি না সচরাচর, কিন্তু এখানে একটা স্লাইড, একটা পেজ আমার মনে হলো কতগুলো মেজর পয়েন্ট আছে, ওগুলো চোখের সামনে থাকলে হয়তো সুবিধে হবে। এখানে রেখে গেলে ও আচ্ছা 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 এটাই দিন, পিডিএফটা দিন, পিডিএফ ওপরেরটাই, আচ্ছা তাহলে ওপরেরটা। হ্যাঁ, আমি খুব প্রযুক্তি প্রতিবন্ধী বলা যেতে পারে। তো আমার খুব স্নেহভাজন ছাত্র সমূহ ঋতপ্রভ বন্দ্যোপাধ্যায়, ও এটা তৈরি করে দিয়েছে। আমি ওকে পয়েন্ট করে দিয়েছিলাম, ও নিজের মতো করে ছবি টবি দিয়ে সাজিয়েছে। আচ্ছা, আরও কতগুলো ব্যাপারে একটু মার্জনা চাই, একটা 3টে ব্যাপারে। একটা হচ্ছে যে আমার হাঁটুতে একটু লিগামেন্ট ইনজুরি আছে, আমি যদি একটু বসে বলি অসুবিধে আছে, এটাই নিয়ে গিয়ে বোধহয় বলা যেতে পারে। অনেকক্ষণ দাঁড়ানোটা মুশকিল হতে হবে হয়তো। 2 নম্বর, আমার গলার অবস্থা বরাবরই খারাপ। আমি জানি না আজকে গলা কতটা সায় দেবে, নিতান্ত যদি বিদ্রোহ করে। আমার ছাত্রী ডক্টর শর্মিষ্ঠা নাথ এখানে আছেন, উনি হয়তো মানে একটা বিকল্প ব্যবস্থা করতে পারেন। আর আরেকটা হলো যে, হ্যাঁ বাংলায় বলছি কিন্তু একটু ইংরেজি শব্দ এসে যাবে, এটা তো আমাদের বদ অভ্যেস, মানে আমাদেরই অপারগতা বলা যেতে পারে। কিন্তু যখন লিখে দেবো তখন চেষ্টা করব মানে যতটা সম্ভব বিশুদ্ধ বাংলায় লিখে দিতে। তো হ্যাঁ, এরপরের স্লাইডটা এটা দেবো। আচ্ছা, ওই যেটা বললাম, 2টো রাস্তা ধরে গভীর ইতিহাস। তো মার্ক্সবাদের রাস্তা, মার্ক্সবাদের যে ধারাটা সুশোভন সরকারের উত্তরাধিকার বহন করেছে, তার অনেকটাই উন্মুক্ততা ছিল এবং বিপুল সম্ভাবনা ছিল। এই ধারাটিতেই ক্রমে শুধু অর্থনৈতিক মুক্তি নয়, মানব মুক্তির সন্ধানে তরুণ মার্ক্সকে আবিষ্কার করা হয়, গ্রামশিকে আবিষ্কার করা হয়, উত্তর আধুনিক চিন্তকদের সঙ্গে সংলাপ তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। যদিও আমাদের এখানে মার্ক্সবাদী রাজনীতির ভাবনা চিন্তা খুব যান্ত্রিক ভাবনা চিন্তা, বিশেষ করে যেহেতু সেটা ক্ষমতার দম্ভ দিয়ে অনেকদিন পর্যন্ত সমর্থিত ছিল, এই পরিসরটাকে খুব একটা বিস্তৃত হতে দেয়নি এবং সমাজে একেবারেই আধিপত্য বিস্তার করতে দেয়নি। কিন্তু মার্ক্সবাদকে প্রসারণের আগ্রহ, যার কিছুটা ইঙ্গিত সুশোভন সরকারের মধ্যে ছিল এবং যেটা পরে পশ্চিমী মার্ক্সবাদেও আমি খুবই দেখেছি, সেখানে ক্রমে লক্ষ্য করি যে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। মানব চরিত্রে, মানব প্রকৃতিতে সমাজবাদের নৈতিক সম্ভাবনা কতটা, এটা নিয়ে অনেকে আলোচনা করেছেন। এটা আসলে মানব সভ্যতা সংক্রান্ত একটা খুব মৌলিক প্রশ্ন এবং শেষ পর্যন্ত এটা আত্মব্যাখ্যা, আত্মবিশ্লেষণ এবং আত্মপরিবর্তনের প্রশ্ন। ক্রমেই আমার মনে হতে লাগলো যে যদি সত্যি সামনের দিকে সমাজটাকে বদলাতে হয়, তাহলে ওপর থেকে একটা ব্যবস্থা চাপিয়ে দিলেই হবে না। যেটা করতে হবে, মানুষকে নতুন মানুষ তৈরি করতে হবে, ব্যক্তিক এবং সামাজিক দুটো স্তরে। কিন্তু আত্মজ্ঞান থাকলে তবেই তো সেটা সম্ভব। এখন এই পথ ধরে এগোতে এগোতে কিছুটা গান্ধী, কিছুটা রবীন্দ্রনাথ হয়ে আমি একটা নতুন জায়গায় এসে পড়লাম। গান্ধী রবীন্দ্রনাথের নাম একসঙ্গে করলাম, দুজনের মধ্যে অনেক পার্থক্য আমরা জানি, কিন্তু দুজনেরই হচ্ছে ছোট আমি থেকে বড় আমি হয়ে উঠবার প্রকল্প। কিন্তু ওই যে বললাম, তার জন্য তো আমিটাকে আগে জানতে হবে। তো এই সন্ধান করতে করতে আমি দেখলাম যে বিজ্ঞানীরা, জীববিজ্ঞানী, বিশেষ করে স্নায়ু বিজ্ঞানীরা ইদানিং মানব সংস্কৃতি, মানব চরিত্র বোঝার খুব চেষ্টা করছেন। তারা যেন বলছেন যে শ্রেণী নয়, মানুষকে জানো। এমনকি ধর্মীয় গোষ্ঠী, জাতিগোষ্ঠী, এটা বোঝা মানে এই বোঝার চেষ্টা চলতে থাকুক সমাজবিদ্যার স্তরে, কিন্তু শেষ পর্যন্ত মানুষকে জানতেই হবে। তা নইলে কিন্তু অসাম্য থেকে যাবে এবং সংঘাত সংঘর্ষ চলতেই থাকবে। তো এইটা তারা আমাদের খুব বলছেন এবং যেন বলতে চাইছে যে মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ হইতে সুরাসুর, যেটা দরকার অসুরকে দমন করে সুরকে জাগিয়ে তোলা। তো এইভাবে মানে মার্ক্সবাদ থেকে, মানে আমার যে যাত্রা শুরু হয়েছিল মার্ক্সবাদে আগ্রহ থেকে, সেইটা আমাকে ক্রমে গভীর ইতিহাসে এনে ফেললো। আমার মনে হলো যে আমরা যারা মানববিদ্যার, সমাজবিদ্যার চর্চা করি, আমাদের একটু এই যে বিজ্ঞানীদের কাজকর্মে একটু সাড়া দেওয়া দরকার। বস্তুত ড্যানিয়েল লর্ডস স্মেল, SMAIL,
উনি হার্ভার্ডের ঐতিহাসিক। উনি 2008 সালে এই বিজ্ঞানীদের থেকে অন্তর্দৃষ্টি ধার করে ইতিহাস চর্চায় গভীর ইতিহাসের ধারণাটা নিয়ে এলেন, অন ডিপ হিস্ট্রি অ্যান্ড দ্য ব্রেন বইটার নাম। এবং সেটা অন্তত আমি কয়েক বছর পরেই বইটা হাতে পেয়েছিলাম, তো আমার ইতিহাস চর্চার মোড় ঘুরিয়ে দিল। তো এই হচ্ছে আমার মার্ক্সবাদী রাস্তা। এবার ইতিহাস চর্চার রাস্তা। এখন আমরা জানি ইতিহাস চর্চা 19 শতক থেকে পেশাদারি হয়ে উঠেছিল, কিন্তু তখন মোটামুটি ছোট ছোট কালখণ্ডে ইতিহাস বিভক্ত ছিল, জাতি রাষ্ট্রের ইতিহাস প্রধানত এবং রাজনৈতিক ইতিহাস। কিন্তু বিদ্যাচর্চার অন্যান্য শাখায় সেই 1860-এর দশক থেকে একটা টাইম রেভলিউশন ঘটে গিয়েছিল। প্রথমত ডারউইনের বিবর্তনের তত্ত্ব মানুষের ইতিহাসকে প্রাণের ইতিহাসের সঙ্গে মিলিয়েছিল, এবং কিছু কিছু ডিসিপ্লিন মানে যেমন ভূতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক নৃতত্ত্ব, এইগুলোর চর্চায় একটা গভীর সময়ের ধারণা এসে গেল। কিন্তু ইতিহাস চর্চা, পেশাদারি ইতিহাস চর্চা এর প্রভাব ছিল না। নিশ্চয়ই ইতিহাসের অন্তরে কোথাও একটা গভীর মানে বড় ইতিহাসের তাগিদ ছিল। ইতিহাসের মার্ক্সিস্ট প্যারাডাইম তার একটা বড় দৃষ্টান্ত। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে এসে আমরা দেখলাম যে ওই 1920 সালে H.G. ওয়েলসের অ্যান আউটলাইন অফ হিস্ট্রি এই বইটা বেরোলো, এবং তারপরে পরপর কিছু বই বেরোতে লাগলো একাডেমিক ইতিহাসের ক্ষেত্রে, খুব বড় পরিসরে বড় কাল কাঠামো ধরে ইতিহাসের আলোচনা। আমার মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ বোধহয় এর জন্য এখানে দায়ী ছিল। মানে মানব প্রজাতির ভবিতব্যের যে একটা ইন্টারকানেক্টেডনেস আছে, আন্তঃসংযুক্তির ব্যাপার আছে, এবং একটা জাতিরাষ্ট্র যে মানব প্রজাতিকে রক্ষা করতে পারবে না, এইটা বোধহয় ওই প্রথম বিশ্বযুদ্ধ বুঝিয়ে দিয়েছিল। তো তারপর থেকে খুব বেশ ভালো কাজ হতে লাগলো, এবং সব থেকে নাম করা কাজ এটা আপনারা সবাই এখানে জানেন, ব্রকেল তার ছোট, মাঝারি এবং বড় সময়ের ধারণা নিয়ে এলেন। আমি এগুলো নিয়ে খুব কিছু বলছি না, আমার ধারণা এখানে বেশি মানে সবাই মোটামুটি জানেন। তারপরে তো আমরা দেখলাম যে ইতিহাস বিষয় বৈচিত্র্যের দিক থেকে মানে নতুন নতুন দিগন্ত তার উন্মোচিত হতে লাগলো, সমাজ, সংস্কৃতি ইত্যাদি। সমাজের একেবারে তলায় পড়ে থাকা উপেক্ষিত মানুষজনের দিকে ইতিহাস নজর ফেরালো, সাবঅর্ডিনেট স্টাডিজ খুব বিখ্যাত। তারপরে অসুখ বিসুখের ইতিহাস, পরিবেশের ইতিহাস, জাতিরাষ্ট্রের কাঠামোয় এসব ইতিহাস ধরা যায় না, কাজে ওই কাঠামোটা আস্তে আস্তে ভাঙা হতে লাগলো। তবু এটাও ঠিক যে মূলধারার ইতিহাসে জাতিরাষ্ট্রই প্রাধান্য বিস্তার করে থাকলো, এবং সময়ের দিক থেকে ইতিহাসের সূচনা সেই ওই মিশর, মেসোপটেমিয়া 5000 বছর মোটামুটি ওই হয়ে রইল। বিশেষ করে আমরা যারা আধুনিক ইতিহাসের চর্চা করি, আমরা ওই পুরাতন প্রস্তর যুগ ইত্যাদি খুব দ্রুত সেরে ফেলে আমরা লম্বা লাভ দিয়ে এদিকে চলে আসি। কিন্তু ইতিমধ্যে জ্ঞান চর্চার অন্যান্য কিছু ক্ষেত্রে ডারউইনের বিবর্তনবাদের সঙ্গে মেন্ডেলের জেনেটিক্সকে মিলিয়ে মানুষকে বোঝার জোর চেষ্টা হচ্ছিল। এটা 1960s 70s প্রচুর কাজ এই নিয়ে হয়। আমি তার মধ্যে যাচ্ছি না। ইথোলজি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল 1970-এ। ইথোলজি মানে পশুদের আচরণ সংক্রান্ত বিজ্ঞান, সেটা 1970-এর দশকে এসে সোশিও বায়োলজি হয়ে গেল, মানে মানুষকেও তার মধ্যে ঢোকানো হলো। কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাস চর্চায় এর প্রভাব পড়লো না। নৃতত্ত্বে পড়লো খানিকটা, কিন্তু ইতিহাস চর্চায় একেবারেই পড়লো না। বরঞ্চ ইতিহাস চর্চায় সাংস্কৃতিক আপেক্ষিকতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এর পিছনে ওই পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, কালচারাল স্টাডিজ এইসবগুলো ছিল। আর যেটা হলো ইতিহাস খুব স্পেশালাইজড হয়ে যেতে লাগলো, মানে ওই নোয়িং মোর অ্যান্ড মোর অ্যাবাউট লেস অ্যান্ড লেস। তার ফলে যেটা হয়, হ্যাঁ, পিএইচডি করার সুবিধে হয় বা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পেতে সুবিধে হয়, কিন্তু ভবিষ্যতের চিন্তা, মানে ইতিহাসকে তো এতটা গাইড টু লাইফ বলা হতো, বলা হতো ইতিহাস হচ্ছে ফিলসফি টিচিং বাই এক্সাম্পল। তো ইতিহাস কিন্তু ওইখান থেকে খুব সরে এলো, এবং ভবিষ্যৎ চিন্তাটা তো ভবিষ্যতের চিন্তাটা ইতিহাস
অন্য কিছু ডিসিপ্লিনের উপর ছেড়ে দিল, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, এদের উপর ছেড়ে দিল। কিন্তু ওই যেটা বললাম যে অন্তরে অন্তরে একটা নিশ্চয়ই বড় ইতিহাসের তাগিদ থেকে গিয়েছিল। গত 15-20 বছর ধরে সেটা বেশ পরিস্ফুট হচ্ছে। এরও পটভূমিতে আছে পৃথিবীর পরিস্থিতি, বিশ্বায়ন পৃথিবীটাকে অনেক ছোট করে এনেছে, বিরাট বিরাট পরিবর্তন চারদিকে ঘটছে। শুধু পরিবর্তন নয়, ধ্বংসাত্মক পরিবর্তন। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই আমাদের এই পরিবেশে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আর কি চেতাবনী দিচ্ছেন। উৎকট অসাম্য, সর্বব্যাপী দুর্নীতি এবং অনেকটা এসবকে ঢাকা দেবার জন্যই, যেন এসব থেকে পালাবার জন্যই আইডেন্টিটি পলিটিক্স, অস্মিতার রাজনীতি, এইসব চারিদিকে আমরা দেখছি। অথচ আমরা খুব ডিনায়াল মোডে আছি, অস্বীকৃতিতে আছি, এবং মানে আমরা খুব মানে তাৎক্ষণিকতার ঊর্ধ্বে কিছুতেই উঠতে পারি, শর্ট টার্মিজমে উঠছি বলা যেতে পারে। আমাদের নীতি নির্ধারকরাও মানে পরে ইলেকশনের ওপারে আর কিছু দেখতে পান না, এবং আমরাও তার থেকে খুব বেশি কিছু দেখতে বোধহয় চাই না। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিহাসকে বড় করে দেখার তাগিদ কেউ কেউ অনুভব করছে। তবে কিনা বড় ইতিহাস তো অনেক রকম স্কেলে মাপা যেতে পারে, অনেক রকম ভিশন তার হতে পারে। তো কয়েকটা আমি খুব দ্রুত উল্লেখ করছি, আপনারা হয়তো খানিকটা পরিচিত। গুল্ডি অ্যান্ড আর্মিটেজ, দ্য হিস্ট্রি ম্যানিফেস্টো, তারপরে ধরুন ডেভিড খ্রিশ্চান, বিগ হিস্ট্রি, তারপরে ওই স্যাপিয়েন্স বইটা তো ভীষণই পপুলার, হারারি বই, হ্যাঁ, এগুলোর কথা তো আপনারা জানেন। আর তাছাড়া যারা প্ল্যানেটারি হিস্ট্রি করছেন তারাও কিন্তু খুব বড় করে ইতিহাসকে বুঝতে চাইছেন, এবং এই পরিবেশের সংকটের পরিপ্রেক্ষিতে প্রকৃতি এবং প্রাণী জগতে মানুষের স্থান নিয়ে আমাদের তারা সচেতন করতে চাইছেন। এখন এগুলো জরুরি কাজ, আমার কিছু সমালোচনা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। গভীর ইতিহাস আমি যাকে বলছি, রাদার মানে স্মেল যাকে বলছে, তার সঙ্গে এদের সাযুজ্য আছে, সাদৃশ্য আছে, কিন্তু গভীর ইতিহাস ব্যাপারটা আসলে খুবই আলাদা, মানে আলাদা এবং বিশিষ্ট। গভীর ইতিহাসে গভীরতা দুটো দিক আছে। এরপরে আছে একটা হচ্ছে সময়ের দিক, আর একটা হচ্ছে পদ্ধতিতন্ত্র, মেথোডোলজি। সময়ের দিকটা বুঝিনি। আচ্ছা, এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে জিওলজিক্যাল এরা দেওয়া আছে, আমরা অতটা যাব না। মানে আমরা তো হলোসিন, এখন বলা হচ্ছে অ্যান্থ্রোপোসিন, অনেকে নেক্রোসিন বলছেন, মানে আমরা মৃত্যুকে আবাহন করছি, অতটা আমরা যাচ্ছি না। মোটামুটি গভীর ইতিহাস মানুষের ইতিহাসকে মেলাতে চায় প্রাণের ইতিহাসের সঙ্গে, এবং তার জন্য অন্তত 17 লোক, প্রাণের ইতিহাস অনেক আগে, কিন্তু গভীর ইতিহাস অন্তত 17 লাখ বছর আগে পিছিয়ে যেতে চায়, যেদিন কিনা আমাদের কোনো পূর্বসূরি হোমিনিড, তখন হোমো স্যাপিয়েন্স আসেনি, পূর্ব আফ্রিকায় কোনো একটা জায়গায় গাছ থেকে নেমে মৃত্তিকা সংলগ্ন জীবনযাপন শুরু করলো। একে আফ্রিকান হোমো ইরেক্টাস বলা হয়। এর থেকেই ক্রমে বিবর্তিত হতে হতে অন্যান্য হোমিনিডরা, এশিয়ান হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল ইত্যাদিতে, এই করে করে হোমো স্যাপিয়েন্স এলো। সেটা মোটামুটি 2 লক্ষ বছর আগে। এই 17 লক্ষ বছরটা মোটামুটি প্লেস্টোসিন পিরিয়ড, মানে একেবারেই এই যুগে আর কি, খুবই রিসেন্ট। তো এর মধ্যে হোমিনিডদের প্রচুর শারীরিক বিবর্তন হয়েছে, সর্বোপরি মস্তিষ্কের আয়তন বৃদ্ধি পেয়েছে। তো এবং তারা আফ্রিকা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তেও শুরু করেছে। হোমো স্যাপিয়েন্স এলো, আফ্রিকা থেকে কিন্তু এলো, এসে তারাও একটা সময় আফ্রিকা থেকে মাইগ্রেট করে গেল কোথায় না কোথায়, মানে এশিয়া ইউরোপ তো কাছাকাছি, মানে সেই শুধু উত্তর আমেরিকা, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, মানে আমরা খুব ভালো কলোনাইজার এটা বলতেই হবে। তো যাই হোক, এখন গভীর ইতিহাস এই মানে সব হোমিনিডদের ঐতিহাসিক চরিত্র বলে মনে করে। শুধু হোমিনিড নয়, আমাদেরও মানে হোমিনিডদের পূর্বসূরি প্রাইমেট যারা, বানর, তো তাদেরও কিন্তু গভীর ইতিহাসভুক্ত করতে চায়, এবং সেটা সাবঅর্ডিনেটসরা যে যুক্তিতে ওই কৃষক শ্রমিকদের ইতিহাসভুক্ত করতে চায় সেই যুক্তিতে নয়, মানে ইতিহাস উপেক্ষিত, হ্যাঁ, তার জন্য নয়। তারা বলেন আমাদেরই বোঝার জন্য এদের বোঝা আমাদের জরুরি। ওরা যেটা করতে চান, ওরা তুলনামূলক পদ্ধতির প্রয়োগ করে
মানব ইতিহাসের মূল প্রক্রিয়াগুলোর থেকে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কিনা, ফ্র্যাক্টাল যাকে বলা হয়, সেগুলো ওরা খুঁজে বের করবার চেষ্টা করে। তো এই হলো মোটামুটি সময়। তো এইবার পদ্ধতিতন্ত্রে আসি, যার কেন্দ্রে রয়েছে মানব শরীর। আমরা তো প্রত্যেকে একটা শরীরের মধ্যে থাকি, আমাদের মন মেজাজও কিন্তু শরীরের মধ্যে থাকে। গভীর ইতিহাস তাই জৈবিকতার উপর জোর দেয়, বায়োলজি। কিন্তু এটা মোটেই বায়োলজিক্যাল ডিটারমিনিজম নয়, জৈবিক কৈবল্যবাদ মোটেই নয়। গভীর ইতিহাস আসলে এই ধারণার উপর প্রতিষ্ঠিত যে আমাদের শরীর খানিকটা সংস্কৃতি, খানিকটা কেন অনেকটা সংস্কৃতি দিয়েই তৈরি হয়, এবং সংস্কৃতিটা কিন্তু শরীরেই প্রথিত। এই ধারণার ভিত্তিতে গভীর ইতিহাসের পদ্ধতিতন্ত্র, এবং বলাই বাহুল্য এই পদ্ধতিতন্ত্র খালি অতীত নয়, এই সমসাময়িক কালকে বুঝতেও আমাদের সাহায্য করে। আসলে যেটা হলো 1990-এর দশক থেকে প্রযুক্তির খুব উন্নতি হলো, তার ফলে স্নায়ুবিজ্ঞানের খুব উন্নতি হলো, মানে এমআরআই, টোমোগ্রাফি, এইসব প্রযুক্তির উদ্ভাবনের ফলে মানুষকে একেবারে ইনসাইড আউট বুঝে ফেলা সম্ভব হলো। মানে ধরুন আমি একটা শপিং মলে ঢুকলাম, ঢুকে আমার যে উত্তেজনা, তারপর আমি কয়েকটা কেনাকাটা করার পরে সেই উত্তেজনার প্রশমন, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো এখন স্নায়ুবিজ্ঞানীরা চাক্ষুষ করতে পারছে বলা যায়। তো এবং এই বিজ্ঞানের দৌলতে ড্যানিয়েল লর্ড স্মেল মস্তিষ্ক এবং শারীরিক রসায়নের প্যারাডাইমটা ইতিহাস চর্চায় ব্যবহার করতে পারলেন। বস্তুত মানে যাকে গভীর ইতিহাস বলা হচ্ছে, স্মেল যাকে গভীর ইতিহাস বলছে, তাকে আমরা মেথোডোলজির দিক থেকে কিন্তু নিউরো হিস্ট্রি, স্নায়বিক ইতিহাসও বলতে পারি। বলাই বাহুল্য এই ইতিহাস বাধ্যতই মাল্টিডিসিপ্লিনারি, এখানে কিন্তু মানববিদ্যা এবং বিজ্ঞানের মধ্যে ওই টু কালচারসের যে বিরাট গ্যাপ, ওটা বুঝিয়ে ফেলতেই হবে। এবং স্নায়ুবিজ্ঞান তো বটেই, তাছাড়াও কিন্তু এভলিউশনারি থিওরি, জেনেটিক্স, প্রাইমেটোলজি ইত্যাদি ইত্যাদি, প্যালিওন্টোলজি ইত্যাদি বিজ্ঞানের সাহায্য এখানে নিতেই হয়। তো এইসব বিজ্ঞান আমাদের নতুনভাবে ভাবতে এবং বুঝতে শেখাচ্ছে। একটা সময় আমাদের ধারণা ছিল যে বিবর্তনের প্রক্রিয়ায় মানুষের মানে জৈবিক বিবর্তনকে ছাপিয়ে গেল সাংস্কৃতিক বিবর্তন। এখন কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারটা মোটেই তা নয়। প্রথমত সংস্কৃতি যদি আমরা এক্সট্রাসোম্যাটিক অ্যাডাপ্টেশন ধরি, তাহলে সেটা কিন্তু না মানুষ প্রাণীদেরও থাকে, অল্প বিস্তর থাকে। এবং গভীর ইতিহাস যেটা বলছে যে একটা বায়োলজি কালচার কো এভলিউশন, একসাথে দুটো এভলিউশন হয়ে আসছে, এবং সত্যি কথা বলতে কি এখনো হচ্ছে। এইটা আমাদের মনে রাখা দরকার। মানুষের ক্ষেত্রে সংস্কৃতির সূচনা খুব লক্ষণীয়ভাবে হলো, ওই বললাম যে একদিন গাছ থেকে নেমে এলো একটি হোমিনিড। মৃত্তিকা সংলগ্ন জীবন, খুব কঠিন জীবন, প্রচুর বিপদ, পদে পদে বিপদ, তার জন্য মানে পারস্পরিক সাহায্য ছাড়া বাঁচাই যাবে না। সেই সাহায্যের জন্য সংস্কৃতির দরকার হলো, সংস্কৃতি আরো সংস্কৃতির দরকার হলো। এবং তারপর তো আফ্রিকা থেকে অন্য জায়গায় যাওয়া, দীর্ঘ পথ পাড়ি দেওয়া, নতুন নতুন জায়গায় বসতি স্থাপন, একটার পর একটা আইস এজ, তুষার যুগ পেরিয়ে আসা, আরও বেশি সংস্কৃতির দরকার হলো। এবং সংস্কৃতির দিকে আমাদের নিয়ে গেল, এবং তার ছাপটা কিন্তু আমাদের জৈবিক বিবর্তনের উপরেও পড়ল। মানে এই যে আমাদের 1500 সিসি ব্রেন, এত বড় মস্তিষ্কের কিন্তু শুধু খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য কোনো দরকার ছিল না। এইটা ওই যেটা বলো সংস্কৃতির চাপে আরও সংস্কৃতি। তো এই করতে করতে আমাদের সংস্কৃতির লক্ষণীয় বিকাশ দেখা গেল পুরনো প্রস্তর যুগে। আমরা সবাই জানি ওই নাচ গান, গয়নাগাটি, ছবি আঁকা, আলতামিরা, ভীমবেটকা। তো মানে আমি তো বলি এটা হচ্ছে মানব সভ্যতার প্রথম রেনেসাঁস, পুরনো প্রস্তর যুগ। তারপরে নব্যপ্রস্তর যুগ থেকে সংস্কৃতির দৌড় শুরু হয়ে গেল, মানে অস্ত্রশস্ত্র, বাসনকোসন তো বটেই, তার মানে লিখন পদ্ধতি, রয়্যাল কাল্ট, ধর্ম, মানে কি না, হ্যাঁ, মানে নগরায়ন ইত্যাদি। কিন্তু মনে রাখা দরকার যে তারপরেও আমাদের শারীরিক বিবর্তন হতেই থেকেছে, সেটা কিন্তু থেমে যায়নি। একটা উদাহরণ দিচ্ছি, যত মানুষ আফ্রিকা থেকে উত্তর দিকে যেতে থাকে, ঠান্ডা থেকে আরও ঠান্ডা জায়গা, সূর্যের আলো পায় না, কি করে ভিটামিন ডি মেটাবলাইজ করবে, তার জন্য গায়ের রঙ ফর্সাতে শুরু করলো। তো এখন এইরকম মাইক্রো এভলিউশন
কিন্তু আমাদের এখনো ঘটে চলেছে, হয়তো কোনো অসুখের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবার জন্য ইত্যাদি, কিন্তু এখন ওই চোখ ধাঁধানো সংস্কৃতির দাপটে সেটা আমরা বুঝতে পারি না। তো এবার আমি বলে পরের স্লাইডে চলে এলাম। আচ্ছা, আরো কয়েকটা কথা একটু বলে দিই। ব্যাক করা যাবে? দেখো তো এই যেটা ব্রেনে চলছে। আচ্ছা, এইবারে না জৈবিকতা ব্যাপারটা আমাদের বুঝে নিতে হবে। এখন মানে সময় তো খুব বেশি নেই, আমি মানে খুব সংক্ষেপে মস্তিষ্ক এবং শারীরিক রসায়ন এই দুটো জিনিস আমরা একটু বুঝবো। মস্তিষ্ক তো আমাদের বিবর্তিত হতে হতে এসেছে, আমাদের একদম কপালের দিকে মানে একদম ওপর দিকটাতে আছে নিওকর্টেক্স, এখানে দেখানো হচ্ছে অনেকটা জায়গা জুড়ে, যেটা একমাত্র স্তন্যপায়ী প্রাণীদেরই আছে, মানুষেরটা সব থেকে বড়। তো তার পিছনে কিন্তু আমাদের পুরনো মস্তিষ্ক, আরো পুরনো মস্তিষ্ক এসব আছে। নিওকর্টেক্সেই আমাদের কগনিটিভ ব্রেন আছে, সচেতন মস্তিষ্কটা, যা হয়তো আমাদের কাউকে দিয়ে কবিতা লেখায়, কাউকে দিয়ে বৈজ্ঞানিক গবেষণা করায় ইত্যাদি। আবার নিওকর্টেক্স আমাদের মিথ্যে কথা বলায়, অভিনয় করায়। মনে রাখতে হবে মানুষই একমাত্র প্রাণী যে হাসতে হাসতে শত্রুর বুকে ছুরি বসাতে পারে। একটা কুকুর যদি রেগে যায় আপনার উপর, সেই ঝাঁপিয়ে পড়বে মানে কোনো অগ্রপশ্চাৎ বিবেচনা না করে, কিন্তু মানুষের মধ্যে কপটতা আছে, এইটা নিওকর্টেক্সের জন্য সম্ভব হয়েছে। এবং আমার প্রায় মনে হয় যে আমাদের রাজনীতিকরা সকালে এক দলে থেকে একরকম কথা বলে, বিকেলে অন্য দলে যোগ দিয়ে সম্পূর্ণ অন্যরকম কথা বলে, অত্যন্ত উন্নত নিওকর্টেক্স, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এটা তো গেল নিওকর্টেক্স আছে, কিন্তু আমাদের যে মেজাজ, আবেগ, কেমন এই ভয়, ভালোবাসা, ভালো লাগা, আগ্রাসন, হিংস্রতা, এইগুলো কিন্তু আমাদের পুরনো মস্তিষ্কে, আরো পুরনো মস্তিষ্কে আছে, যেগুলোর অংশীদারি কিন্তু আমরা অন্য প্রাণীদের সঙ্গে করি, স্তন্যপায়ী প্রাণীদের সঙ্গে তো বটে। তো এইটা খুব সংক্ষেপে মস্তিষ্ক। এইবার হচ্ছে শারীরিক রসায়ন। শারীরিক রসায়ন মানে আমাদের অটোমেটিক নার্ভাস সিস্টেম অনেক নিউরন দিয়ে তৈরি, নার্ভ সেল, স্নায়ু কোষ দিয়ে তৈরি। নিউরনগুলো সদা সর্বদা পরস্পরকে বার্তা পাঠাচ্ছে এবং সর্বোপরি বার্তা পাঠাচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্ক আবার ফিরতি বার্তা পাঠাচ্ছে শরীরে নানা জায়গায়। তো এই যে বার্তা বহন, এইটা হয় নিউরো ট্রান্সমিটার বা নিউরোকেমিক্যালসের মাধ্যমে। এই কেমিক্যালসগুলো আমাদের যে সিনাপস আছে, স্নায়ু কোষগুলোর সংযোগস্থল, সেই সিনাপসগুলো থেকে সবসময় খরিত হচ্ছে, আমরা টের পাই না, কিন্তু এইভাবেই আমরা ওই কান্না হাসি দোলানো কোষ ভবনের পালা যাপন করি। এটাই জীবন, এই বার্তাবহনটাই জীবন, এটার অবসানই মৃত্যু। এবং আজকাল স্নায়ুবিজ্ঞানীরা বলছেন যে আমাদের কগনিটিভ ব্রেন যতই গুরুত্বপূর্ণ মনে হোক না কেন, আমরা যতই তাই নিয়ে গর্ব করি না কেন, আসলে সেটাকেও পরিচালনা করে আমাদের আবেগ। আচ্ছা, আরো কয়েকটা জরুরি কথা একটু বলে নিই। অনেকে মনে করে শরীর মানে হচ্ছে জিন, মোটেই তা না। জিন খুব গুরুত্বপূর্ণ। জিন আমাদের অনেক শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, ফর্সা না কালো, কোঁকড়া চুল না শীতে চুল, হ্যাঁ, এই ব্যাপারগুলো জিন নির্ধারণ করে। অনেক সময় অনেক মানসিক বা আচরণগত বৈশিষ্ট্য জিন নির্ধারণ করে, যেমন আমার ঝাল খেতে ভালো লাগে না, মিষ্টি খেতে ভালো লাগে, কেমন। কিন্তু আমাদের বেশিরভাগ গুণাগুণ, ধরুন ক্রিকেট খেলা, ছবি আঁকা, কবিতা লেখা, এইগুলো কিন্তু কোনো একটা জিন দিয়ে নির্ধারিত হয় না, অনেক জিনের সমাহার দিয়ে নির্ধারিত হয়, এবং সেটা আইডেন্টিফাই করা মোটেই সহজ কাজ নয়। এটা মনে রাখা দরকার। 2 নম্বর, জিন কিন্তু নিছক অনুজ্ঞা, অনেকটা স্বরলিপির মতো। সেটাকে বাস্তবায়িত করতে গেলে জীবনের গানটা কিন্তু গাইতে হবে। ধরুন কোনো একটা বাচ্চা, তার হয়তো জেনেটিক্যালি সে একজন বিশাল ম্যাথামেটিশিয়ান হওয়ার জন্য সে তৈরি, কিন্তু সে খুব গরিব ঘরে জন্মেছে, সে স্কুলেই যেতে পারলো না, তার এই সম্ভাবনা কোনোদিনই বাস্তবায়িত হবে না। তো সুতরাং
মানুষের জেনোটাইপের থেকে ফেনোটাইপ কিন্তু অনেকটা আলাদা হয়ে যায় পরিবেশগত কারণে। আর তাছাড়াও মনে রাখতে হবে যে একটি মানব শিশু মানে মানে পুরো যে মস্তিষ্কটা বড় হয়ে তার ডেভেলপ করে তার মাত্র 23% নিয়ে সে জন্মায়, বাকিটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয় এবং 23 বছর বয়স পর্যন্ত সেটা হয়। যেখানে ধরুন শিম্পাঞ্জির একটা বাচ্চা সে কিন্তু 70%-এর উপর ব্রেন নিয়ে জন্মায়, কিন্তু মানুষটা খুব ধীরে ধীরে উন্মোচিত হয়। মানে এইভাবেই বলা যেতে পারে একটি শিশুকে রিক্ততার বক্ষ ভেদ করে নিজেকে উন্মোচন করতে হয়। মানে জিনের কুহেলিকা উদ্ঘাটন করে মানে মানব প্রকৃতি জীবনে পরিস্ফুট হয়। যেসব লক্ষ লক্ষ নিউরন, কোটি কোটি সিনাপস নিয়ে আমরা জন্মাই, ব্যবহার না করলে সেগুলো কিন্তু অকেজো হতে থাকে খুব তাড়াতাড়ি, মানে 8 বছর বয়স থেকে সেগুলো অকেজো হতে থাকে। কাজে ছোটোবেলাটা খুব গুরুত্বপূর্ণ। কোনো বাচ্চাকে বাবা মা যদি বই পড়ানো অভ্যেস করায়, বই কিনে দেয়, হ্যাঁ, উৎসাহ দেয় পড়তে, সে কিন্তু ওই দিকেই তার মন যাবে। তাকে বন্দুক কিনে দিয়ে যদি আগ্রাসী হতে শেখায় তো সে তাই হবে। কিন্তু শুধু তাই নয়, একেবারে ভ্রূণাবস্থায় মাতৃগর্ভে যখন সে আছে তখনই কিন্তু মায়ের পরিবেশের প্রভাব সেই ভ্রূণের উপর পড়ে। মায়ের ভিতর পরিবেশ, মায়ের বাহির পরিবেশ। ভিতর পরিবেশ মানে মায়ের স্নায়ু রসায়ন, আর সেটা আবার প্রভাবিত হয় বাহির মানে বাইরের পরিবেশ দিয়ে। এমনকি খুব বড় বয়সে, বুড়ো বয়সেও মানে অ্যাডাল্ট নিউরোপ্লাস্টিসিটির কথা বিজ্ঞানীরা বলছেন। মানে যেটা হয় তেমন তেমন প্রেরণায়, তেমন তেমন প্ররোচনায় আমাদের শরীরে সিনাপসের সংখ্যা বৃদ্ধি পায়, ব্রেনে অল্টারেশন হয়। মানে ইদানিং স্নায়ুবিজ্ঞানীরা যেটা বলছেন অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্ট সিনাপ্টোজেনেসিস। তো মানে এইভাবে আমরা জানি যে কোনো একজন খুব ভীরু ছাপোষা মানুষ হঠাৎ একদিন বিদ্রোহী হয়ে ওঠে। আমরা তো আরব স্প্রিং, শাহিনবাগ এসবের কথা জানি। বা ধরুন কোনো একজন প্রতিবেশী, ভালো বলেই তাকে জানি, দিব্যি থাকি পাশাপাশি, হঠাৎ একদিন মনে করতে পারি তেমন তেমন প্ররোচনায় যে আমার পরম শত্রু করে তার উপর আমি ঝাঁপিয়ে পড়তে পারি। তো এইগুলো কিন্তু মনে রাখা দরকার। আচ্ছা, আরও কয়েকটা কথা বলা দরকার। এক, মূলগতভাবে মস্তিষ্ক এবং শারীর রসায়ন সর্বজনীন, কিন্তু মানব প্রকৃতি বহু বিচিত্র। ব্যক্তি থেকে ব্যক্তিতে, গোষ্ঠী থেকে গোষ্ঠীতে তার অনেক পার্থক্য। জিন এবং পরিবেশ মানে দুরকম পার্থক্যের জন্য ব্যক্তি স্তরে তফাৎ, গোষ্ঠী স্তরের তফাতের থেকে বেশি। এই জন্য জেনেটিস্ট ডেভিড রাইক, ওই হু উই আর হাউ উই গট হিয়ার বিখ্যাত বই, তো সেখানে তিনি মানে জিনের ভিত্তিতে তৈরি হওয়া রেসের ধারণাকে একদম বাতিল করে দিয়েছেন। এটা কিন্তু একদম বাতিল। এবং আরও অনেকে নিয়ে কাজ করেছে এবং আর্য বা নাৎসি তত্ত্বকে একেবারে তুলোধনা করেছেন। তবু খুব আলাদাভাবে গোষ্ঠীগত কিছু প্যাটার্ন লক্ষ্য করা যায়, এবং ব্যক্তি যেহেতু গোষ্ঠীরই অন্তর্ভুক্ত, ব্যক্তির উপরেও সেই মানে তার মধ্যেও সেই সাংস্কৃতিক প্যাটার্নটা দেখা যেতে পারে। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের একটা খুব মূল্যগত আবেগ ঘৃণা, যুগুপ্সা। কোনো একটা খাবার আমার দেখে খুব ঘৃণা করে। এখন সেটা কার কিসে হবে এই ঘৃণা, এটা কিন্তু বলা যায় না। মানে আমাকে যদি কাঁচা মাছ খেতে দেওয়া হয় আমার হয়তো বমি পাবে, একজন জাপানি হয়তো সেটা ভালোই লাগবে। কাজে এইটা সংস্কৃতি দিয়ে নির্ধারিত হয়। আর একটা কথা, যেটুকু মানে জিনগতভাবে যেসব প্রাক প্রবণতা আমাদের শরীরে আছে, আমরা কিন্তু সংস্কৃতি বা ইচ্ছে দিয়ে তাকে অতিক্রম করতে পারি। যেমন ভয় না পাওয়াই তো আমাদের প্রাক প্রবণতা, কিন্তু ভয় করতে ভালোবাসি ভূতের গল্প পড়ে। কেমন ছোঁয়াচে রুগী থেকে দূরে থাকাই প্রাক প্রবণতা, কিন্তু আমরা দেখলাম কোভিডের সময় কতজন কোভিড রুগীদের সেবায় ঝাঁপিয়ে পড়বো। এটা কিন্তু আমরা করতে পারি। নেক্সট যেটা বলার, যে এই যে শরীরের প্রাক প্রবণতাগুলো, প্রিডিসপোজিশন, এগুলো বিবর্তনের পথে এসেছে এবং বিবর্তনের পক্ষে সুবিধাজনক বলেই আমাদের শরীরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সবটাই যে অ্যাডাপটিভ তা কিন্তু নয়। ম্যাল অ্যাডাপ্টেশন হয়, এক্সাপ্টেশন হয়। ওই যে একটু আগে বলছে যে ছবি আঁকা, অঙ্ক কষা, ক্রিকেট খেলা, এইগুলো কিন্তু এর জন্য কোনো বিশেষ জিনের ভূমিকা নেই। এগুলো আমাদের বিশাল জটিল মস্তিষ্কে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হওয়া অনেক জিনের সমাহারে এই ঝোঁক
বা মানে এই প্রবণতাগুলো মানে প্রতিভাগুলো তৈরি হয়। আমরা কৌতূহলের বশে খেলার ঝোঁকে অনেক কাজ করে থাকি। প্লে প্রিন্সিপাল মানুষের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে হোমো লুডেন্স। আপনারা লক্ষ্য করবেন যে বেড়াল ছানা, কুকুর ছানা এরা কিন্তু খুব খেলতে ভালোবাসে, কিন্তু একটা বয়সের পরে না ওদের ওই খেলার প্রবণতা চলে যায়। মানুষের কিন্তু সারা জীবন সেটা থাকে এবং সেটাই আমাদের সৃজনশীল করে রাখে। তো এইভাবেই গোল জিনিস নিয়ে খেলতে খেলতে আমাদের ফুটবল বা ক্রিকেট, রং রেখা নিয়ে খেলতে খেলতে আমাদের ছবি, শব্দ নিয়ে খেলতে খেলতে কবিতা, স্বর নিয়ে খেলতে খেলতে গান। আর শেষে এই প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের আসল বিবর্তন হয়ে চলেছে সংস্কৃতির চাপে, সংস্কৃতির ক্ষেত্রে জিনকে অনেক দূর ছাপিয়ে দিয়ে, কিন্তু তার ছাপ শরীরেও পড়ে এবং এপিজেনেটিক প্রক্রিয়ায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালিত হতে পারে। জেনেটিক্সের একটি শাখা যেটা এই শতাব্দীর গোড়া থেকে খুব জোর চর্চা হচ্ছে এবং এটা আমাদের মতো সমাজবিদ্যার ছাত্রদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপিজেনেটিক যেটা করে জিনের কার্যকলাপকে খুব বদলে দেয়। কোনো জিনটাকে ব্লক করে মানে বা করে মানে নিষ্ক্রিয় করে দেয়, কোনো জিনটাকে বেশি করে সক্রিয় করে তোলে। এবং এর একটা উদাহরণ আপনারা অনেক বইতেই দেখবেন। একটা ল্যাবেতে পরীক্ষা করা হয়েছে, ইঁদুর মামা মানে বাচ্চাদের লিকিং থেকে তাকে বিরত রাখা হয়েছে, বাচ্চাদের চেটে আদর করার সুযোগ তাকে দেওয়া হয়নি। এর ফলে ওই বাচ্চাগুলির মধ্যে সাংঘাতিক স্ট্রেস তৈরি হয়। শুধু তাই নয়, তারা যখন বড় হলো, তারা যখন মা হলো, তখন ওই স্ট্রেসটা কিন্তু তাদের বাচ্চাদের মধ্যেও গিয়ে পড়লো। মানে এইভাবে মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই চাপটা সঞ্চালিত হতে থাকে। মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। এপিজেনেটিক্স মানে যেমন ধরুন একটা উদাহরণ স্মেলের বইতেই বোধহয় পড়লাম যে আমরা আফ্রিকাতে সাফারিতে গেলে আমরা খুব অবাক হয়ে যাই, ওদের যে ট্র্যাকাররা তারা কত দূর দেখতে পায়, ওই যে একটা দূরে সিংহযুদ্ধ, হ্যাঁ আমরা দেখতে পাই, আমরা অবাক হয়ে যাই বাবা ওদের এত ভালো দৃষ্টিশক্তি। আসলে না আলাদা কিছু নয়, মানে ওরা এটাকে চর্চা করেছে, আমরা তো করিনি, আমরা শহরে থাকি, আমরা অত দূর দেখবো কি করে, হ্যাঁ কাজে ওই গুণটা ওদের থেকে গেছে, আমাদের নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে এপিজেনেটিক্স। তো এরপরে তো এখন আপনারা বলতে পারেন যে তো ঠিক আছে, আমরা যে ইতিহাস চর্চা করি সেখানে এইসব জ্ঞানকে কী করে কাজে লাগানো যায়। এখন দেখুন ইতিহাস তো সেই 19 শতকে পেশাদারি হয়ে ওঠা স্তর অনেক বদলে গেল। রাজনৈতিক ইতিহাস থেকে অর্থনৈতিক ইতিহাস, সামাজিক, সাংস্কৃতিক, সেখানে আবার লিঙ্গুইস্টিক টার্ম, হ্যাঁ অনেক কিছু হলো। এইবার বোধ হয় সেটা একটা বায়োলজিক্যাল টার্ম নিচ্ছে এবং একটা নতুন গ্র্যান্ড প্যারাডাইম তৈরি হচ্ছে। এটা কিন্তু পুরনো গ্র্যান্ড প্যারাডাইমের মার্কসিস্ট প্যারাডাইম, তার থেকে খুব আলাদা। কিন্তু এটাও একটা মেটেরিয়ালিস্ট হিস্ট্রি। এখানে মেটেরিয়ালিজমটা ইতিহাসে নয়, এখানে মেটেরিয়ালিজমটা আমার নিজের শরীরের ভিতরে আছে। আর এটাও একটা দান্দিকতা, ডায়ালেকটিক্সের কথা বলে, জৈবিকতা এবং সংস্কৃতির দান্দিকতা। আর মার্কসিজমের মতো কোনো টিলিওলজি কথা বলে না, মানে অনিবার্য গতি ইতিহাসে এরকম কিছু বলে না, কিন্তু মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবে। তো আমরা গত কয়েক দশক ধরে অনেক রকম ইতিহাস চর্চা আমরা অনেক সমৃদ্ধ হলাম, কিন্তু এগুলো না একটু যেন সীমাবদ্ধতা একটু একপেশেরই আছে আমার মনে হয়। পার্থিবতা দিয়ে ইতিহাসের বিশ্লেষণ মার্কস যেটা শিখেছে অত্যন্ত জরুরি শিক্ষা, সন্দেহ নেই, কিন্তু খালি অর্থনীতি দিয়ে মানুষের জীবন নিয়ন্ত্রিত হয় না। আবার এই উত্তর আধুনিকতার সুবাদে বড্ড বেশি সাংস্কৃতিক আপেক্ষিকতা হলো। সাংস্কৃতিক আপেক্ষিকতা খুব সত্যি, কিন্তু মানব প্রজাতির একটা সর্বজনীনতা আছে, এটা মনে রাখা খুব জরুরি। ব্যাপারটা কিন্তু বৈচিত্র্যের মধ্যে একতা নয়, একতার মধ্যে বৈচিত্র্য, এটা বোঝা দরকার। এটা না বুঝলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, ভারসাম্যের অভাব হতে পারে ইতিহাসের চর্চায়। একটা উদাহরণ আমার খুব মনে হয় যে সাবঅল্টার্নেটসদের লেখাপত্র, বিশেষ করে প্রথম দিকে ওরা যেভাবে শ্রমিক কৃষকদের পোর্ট্রেট করেছেন, মানে যেন ওরা একদম অন্যরকম প্রাণী, মানে আমি যেমন প্রাণী ওরা যেন সেরকম নয়। আমার মনে হয় এইখানে একটা ভুল আছে, একটা ভারসাম্যের অভাব আছে। অবশ্যই গভীর ইতিহাস পুরনো ইতিহাসকে বাতিল করে না, একেবারেই না, বরঞ্চ পুরনো ইতিহাস থেকে আমরা যেসব অন্তর্দৃষ্টি পেয়েছি সেগুলোকে
খুব ভালো করে আরো ভালো করে বুঝে নিতে সাহায্য করে, আবার নতুন করে দেখার মতো দৃষ্টিও তৈরি করে। যেমন ধরুন ফুকোর বায়োপাওয়ার, গ্রামশি হেজেমনি, এইসব তত্ত্ব তো আমরা ইতিহাসে খুবই ব্যবহার করেছি, খুব জরুরি সন্দেহ নেই। তো এগুলো কিন্তু গভীর ইতিহাসের সাহায্যে আরও ভালো করে বোঝা যায়। ফুকোর বায়োপাওয়ার মানে কিছু মানুষের দখলদারি, কিছু মানুষের, অনেক মানুষের উপর শারীরিক স্তরে, খুব সত্যি কথা, কিন্তু সেটা আধুনিকতা বা পুঁজিবাদের কাঠামোয় না দেখে আরও বড় করে দেখলে, মানে ওইভাবে দেখতে বোঝাটা যেন একটু খণ্ডিত হয়, অসম্পূর্ণ থাকে। একই কথা হেজেমনি সম্পর্কেও প্রযোজ্য, এবং মনে রাখতে হবে বায়ো পাওয়ার, হেজেমনি, এগুলো কিন্তু ফ্রান্স দে ওয়াল আরও সব প্রাইমেটোলজিস্ট আমাদের বলছে যে এগুলো কিন্তু শিম্পাঞ্জি বেগুনদের মধ্যেও আছে। আসলে আমরা ইতিহাসের আলোচনা যখন করি না, ইতিহাসে বইতে দেখবেন খুব এরকম রাইজ অ্যান্ড গ্রোথ, হ্যাঁ, অরিজিন অ্যান্ড স্প্রেড, এই ধরনের শব্দ খুব থাকে। মানে আমরা একটা খুব বড় পরিবর্তন হলে, স্কেলার লিপ, হ্যাঁ, উল্লম্ফন হলে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, এবং সেটাকে আমরা পয়েন্ট অফ ডিপার্চার হিসেবে ধরে ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি। যেমন ধরুন আমাদের নেশন, বেন অ্যান্ডারসনের বিখ্যাত বই, অসাধারণ বই, সন্দেহ নেই, আমি নিজে অসম্ভব উপকৃত, ইমাজিন কমিউনিটিস, রিফ্লেকশন অন দ্য অরিজিন অ্যান্ড স্প্রেড অফ ন্যাশনালিজম। এখন মুশকিলটা হলো মানুষের সমাজবন্ধন, গোষ্ঠী নির্মাণের ইতিহাস তো আরও অনেক আগে থেকে, ন্যাশনালিজমের অনেক আগে থেকে প্রবাহিত হয়ে আসছে। তো আমরা যদি, এবং সব থেকে বড় কথা, তার বীজটা রয়েছে আমারই শরীরে। তো আমরা যদি নেশন থেকে আলোচনাটা শুরু করি, তাহলে মানে আমার মনে হয় ইতিহাসটা না একটু ফ্ল্যাট এন্ড আর ফোর্স হয়ে যায়। তো শেষ পর্যন্ত আমি অন্তত গভীর ইতিহাস পড়ে এটাই বুঝেছি যে সংস্কৃতি আমাদের সম্পদ, সংস্কৃতি বিপদ, এবং সংস্কৃতি যত আমাদের জৈবিকতার পিঠে চড়ে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, ততই আমাদের বিপদ বাড়ছে। একটা উদাহরণ দেখুন, আমাদের মধ্যে আগ্রাসন আছে, হ্যাঁ, মানুষের মধ্যেই আগ্রাসন আছে। তো যতদিন আমরা দাঁত নখ দিয়ে পরস্পরের সাথে মারামারি করতাম বা স্থূল অস্ত্র দিয়ে করতাম, সেটা একরকম ছিল। মানুষ তো সংস্কৃতিমান, যে শোষণ করে, দাপট দেখায়, ভয় দেখায়, সে হয়তো পুরস্কারের সন্তোষ পায়, কিন্তু মানে যে সন্ত্রস্ত হয়, শোষিত হয়, তার তো খুব বেহাল দশা, এবং সে তখন হয়তো কোনো অটোট্রপিক প্রয়োগে একটু ভালো থাকার চেষ্টা করে, সে হয়তো আফিমের নেশা করে। অটোট্রপির সুপরিচিত উদাহরণ আফিম, মদ, কফি, চকোলেট, খেলাধুলো, গান বাজনা, গল্পের বই, এসবও কিন্তু হতে পারে। এগুলো কিন্তু অল্প বিস্তর নেশার হয়। কারোর শরীরে ডোপামাইন বা এরকম কিছু মানে যদি ঘাটতি হয়, অনর্গল মোবাইল ফোনে কথা বলে যেতে থাকে, হ্যাঁ, এটা একটা অটোট্রপি। তো অনেক সময় কিন্তু টেলিট্রপি এবং অটোট্রপি বা এই এক্সপ্লয়টেটিভ আর সিম্বায়োটিকের মধ্যে ওভারল্যাপ হতে পারে, মানে একটা বিভ্রান্তি দেখা দিতে পারে। যেমন ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে, এখন ধর্মীয় আচার আচরণ কিন্তু মনকে খুব ভালো লাগে, মানে এটা নিউরো ইমেজিং করে প্রমাণিত, কেমন? কিন্তু এটাও ঠিক যে পুরোহিত সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থে অন্যের স্নায়ুপথকে হাইজ্যাক করবার জন্য এইসব এই ধর্মকর্মের উদ্ভাবন করেছে। মার্কস এমনি এমনি ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করেন। ইতিহাসের দিক থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ, গত 10,000 বছর ধরে, মানে ওই কৃষি বিপ্লব আছে, এইসব রাসায়নিক আমাদের সমাজে খুব অসমভাবে বণ্টিত হয়েছে। গরিব হলে, সামাজিক মর্যাদাহীন হলে, মানে মানুষ চাপে থাকে, সেটা তাকে দুর্বল করে, সেই দুর্বলতা পরবর্তী প্রজন্মেও সঞ্চালিত হতে পারে এপিজেনেটিক প্রক্রিয়া, যেটা একটু বলছিলাম। তো এইভাবে আমাদের সভ্যতায় ধন সম্পদ এবং ক্ষমতার কিছু দীর্ঘস্থায়ী কাঠামো তৈরি হয়ে গেছে, কিছু সাংস্কৃতিক প্যাটার্ন তৈরি হয়ে গেছে। কোনো কোনো জনগোষ্ঠী, আমরা এলিট জনগোষ্ঠী বলতে পারি, তারা ভালোই থাকে মোটামুটি, আর আবার কোনো কোনো জনগোষ্ঠী খারাপ থাকে। আবার এক একটি জনগোষ্ঠীর মধ্যেও উঁচু নিচু ভেদ থাকতে পারে, ডমিনেন্স হায়ারার্কি। সেখানে কিন্তু সাইকোট্রপের খুব বড় ভূমিকা। ডমিনেন্স হায়ারার্কির গভীর শিকড় রয়েছে আমাদের শরীরে। আমরা আমাদের ওই বানর প্রাইমেট পূর্বসূরীদের কাছ থেকে এটা পেয়েছি। আমরা তো বানরদের পালের গোদার কথা জানি না, পালের গোদা কিরকম আতঙ্কগুলি করে, এটা কিন্তু ওই আমাদের বানরে, মানে বাঁদরে উত্তরাধিকার। ডমিনেন্স হায়ারার্কির যে গভীর শিকড় শরীরে রয়েছে, তার একটা প্রমাণ তার শারীরিক অভিব্যক্তি। রেগে গেলে চোখ লাল হয়ে যায়, আমি চাই বা না চাই চোখটা লাল হয়ে যায়। বশ্যতা দেখাতে গেলে লোকে হাত কচলায়,
তো এইগুলো কিন্তু তার গভীরতার প্রমাণ, কিন্তু যতই গভীর হোক না কেন হার্ডওয়ার্ড নয়। মানে আমি চোখ রাঙাবো কি রাঙাবো না কাউকে, বা রাঙালে মানে কার উদ্দেশ্যে, সেইটা কিন্তু এটা অনেকটা পরিবেশ পরিস্থিতি দিয়ে স্থিরীকৃত হয়। এবং এমন পরিবেশ হতে পারে যেখানে ডমিনেন্স হায়ারার্কি থাকবে না। ক্রিস্টোফার বোম নৃতত্ত্ববিদ, তিনি বলছেন যে পুরনো প্রস্তর যুগে আমাদের কিন্তু মানে মানুষগুলো যে খুব ভালো মানুষ ছিল তা নয়, তারা অন্য দলের লোকেদের সাথে খুব মারপিট করতো, কিন্তু নিজের গোষ্ঠীর মধ্যে কেউ যদি খুব দাপুটে হয়ে বসে যেত তাকে কিন্তু সবাই মিলে আটকাত, এবং তেমন তেমন বুঝতে তাকে মেরেও ফেলত। কাজে বেশ ভালো মতো গণতন্ত্র আর কি তাদের মধ্যে ছিল, এটা বলতেই হবে। ওই পুরনো প্রস্তর যুগে অবশ্য অন্যরকম সাইকোট্রপি ছিল, সাইকোট্রপিক ব্যবস্থা, ওই একটু আগে বলছিলাম, সেগুলো সব সৃজনমূলক ব্যবস্থা, গয়নাগাটি, ছবি আঁকা, নাচ গান। আমাদের ডমিনেন্স হায়ারার্কির সূচনা হলো নতুন প্রস্তর যুগে, কৃষি বিপ্লব, কৃষির সূচনা হলো, জমির দখল, উদ্বৃত্ত পণ্য, কৃষি সম্পদ, পশু সম্পদ, পশুপালন ওই সময় থেকে সূচিত হলো। তো এসব থেকেই সমাজে বৈষম্য এলো এবং আধিপত্য অধীনতা সূচনা হলো। মানে বলতেই হবে অসাম্য কিন্তু মানুষ প্রজাতির একটা বিরাট আবিষ্কার। তো এবং সভ্যতার গতিপথ অনেকটা ওই সময় থেকে নির্ধারিত করে দেয়। কৃষির দৌলতে আরেকটা ব্যাপারও হলো, সেটা হচ্ছে অনেক অবসর। এখন অবসর নিয়ে কী করা যায়? উদ্বৃত্ত এনার্জিটা তো ব্যয় করতে হবে। কী করে ব্যয় করা যায়? ভালো কাজে, ওই যেটা বললাম সৃজনমূলক কাজে, গঠনমূলক কাজে ব্যয় করা যায়, কিন্তু ওই বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, কাজে অনেকটাই ব্যয়িত হলো অন্যের ওপর অত্যাচার করে, অন্যকে শোষণ করে, এইভাবে ব্যাপারটা হলো। এই হলো গ্রামসি ভেজে, কিন্তু যেটা মানে নিছক আধুনিকতা প্রণোদিত নয়, যেটার শিকড় আমাদের শরীরের গভীরে আছে। আর সাইকোট্রপিক বস্তুপুঞ্জের কথা যদি ধরি, আধুনিক যুগের সূচনা থেকে ওই যে কমার্শিয়াল রেভলিউশন হলো, সেই সময় থেকে তার বাড়ন্ত হতে হতে আজকে আমরা বিশ্বজোড়া বাজারের ফাঁদে পড়ে গেছি। মানে গোটা মানব সভ্যতা বাজারের ফাঁদে পড়ে গেছে। কিন্তু এর থেকে একটা জিনিস বোঝা যায়, সেটা হলো ওই যে মানব প্রজাতির সর্বজনীনতার কথা বলছিলাম না, সেটা আমরা প্রায় ভুলে যাই। আমরা সাংস্কৃতিক আপেক্ষিকতা করতে গিয়ে বা আইডেন্টিটি পলিটিক্স করতে গিয়ে আমরা ভুলে যাই, কিন্তু বাজার আর রাষ্ট্র ভুলে না।